আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের আলোচনা হচ্ছে ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্ট। ইতিমধ্যে আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি ট্যাগ কোশ্চেনের। আজকে আমরা সেকেন্ড পার্ট করব, পরবর্তী অংশ। তো পরবর্তী অংশের যে সেন্টেন্সের শুরুতেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা করতে যাচ্ছি। তোমরা দেখো, how nice the bird is. পাখিটি কত সুন্দর। হাউ নাইস দ্য বার্ড ইজ, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে যে দ্য বার্ড, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোর সাবজেক্ট শেষে থাকে, অক্সিলারি ভার্বটাও শেষে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দ্য বার্ড ইজ, তাহলে অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দেব। অ্যাফার্মেটিভ বাক্য, তাই আমরা নেগেটিভ করলাম। ইজেন্ট দ্য বার্ড, পাখি, এর প্রোনাউন ফর্ম হচ্ছে কি ইট। ইজেন্ট ইট। তাহলে মোটামুটি ভাবে আমরা অ্যাকর্ডিং টু সেন্টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেনগুলো শেষ করলাম। এখন আমরা শিখব সমস্ত বডি এবং ওয়ান যুক্ত শব্দের ক্ষেত্রে সেগুলো প্রোনাউন ফর্ম হিসেবে আমরা দে কে ব্যবহার করব। তো চলো দেখি আমরা। এভরিবডি, nobody, somebody, no one, none, everyone, all, etc. Everybody, nobody, somebody, no one, none, everyone, all, etc. সেই সাথে everyone, everybody, nobody, somebody এবং every man বা every যুক্ত শব্দের শেষে যদি সাধারণত বডি এবং ওয়ান থাকে, সেক্ষেত্রে এগুলোর প্রোনাউন ফর্ম হিসাবে আমরা দে কে ব্যবহার করব। কি ব্যবহার করব? দে ব্যবহার করব। তাহলে চলো দেখি আমরা। Everybody loves them, প্রত্যেকেই তাদেরকে ভালোবাসে। হ্যাঁ, প্রত্যেকেই তাদেরকে ভালোবাসে। তাহলে দেখো যে এভরিবডি, এই সাবজেক্টটা এভরি প্লাস বডি, তাহলে এভরির সাথে যদি এভরি বডি থাকে এবং ওয়ান থাকে এভরি এর পরে, তাহলে সেক্ষেত্রে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম হিসাবে আমরা কাকে ব্যবহার করব? দে কে ব্যবহার করব, দে। তাহলে এখানে লাভস, তাহলে এভরিবডিকে এখানে ট্যাগ কোশ্চেনের সিঙ্গুলার হিসাবে ধরা হচ্ছে। তাহলে এটার পরবর্তীতে ভার্ব যখন লাভস, তাহলে এখানে আমরা বেসিক্যালি দে যখন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বকে নিরূপণ করতে হবে। তো তাহলে দেখি যে ডু নট দে। ডু নট দে কেন হলো? কারণ সাবজেক্টটা হচ্ছে এখানে দে, সাবজেক্টটা হচ্ছে কি এখানে দে। সো সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব এখানে ইনডিফিনিট টেন্সের জন্য ডু অথবা ডাজ, তাহলে দে এর ক্ষেত্রে কি ব্যবহার হবে? থার্ড পারসন প্লুরাল। তাই আমরা ডু, বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই আমরা নট, তাহলে ডোন্ট দে ব্যবহার করলাম। এরপরে একটু দেখি, এভরিওয়ান ইজ প্রেজেন্ট দেয়ার, প্রত্যেকে সেখানে উপস্থিত। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো, এভরিওয়ান ইজ প্রেজেন্ট দেয়ার, তাহলে এখানে এভরিওয়ানের প্রোনাউন ফর্ম হচ্ছে দে। তাহলে এখানে অবশ্যই ইজ না হয়ে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব, আরেন্ট দে।
তাহলে এই গেল আমাদের বডি এবং ওয়ান যুক্ত ক্ষেত্রে। এভাবে সমস্তগুলো আমাদের অন্যান্য সামবডি বা নো ওয়ান নান এগুলো সবাই এভাবে হবে। তবে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই আমরা ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, অর্থাৎ মূল বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ, মূল বাক্য নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ। সো আমরা নেক্সটে দেখি যে নো ওয়ান। No one can do this. কেউ এটা করতে পারে না। No one can do this. কেউ এটা করতে পারে না। তাহলে অক্সিলারি ভার্ব এখানে ক্যান, কিন্তু এই বাক্যটা নেগেটিভ, তাই আমরা ক্যান নট ব্যবহার করলাম না, জাস্ট ক্যান ব্যবহার করেছি। এরপরে সাবজেক্টটা কি হবে? নো ওয়ানের পরিবর্তে ক্যান দে। আশা করি বুঝতে পেরেছো যে এরকম থাকলে পরে নো ওয়ান অথবা নান বা এভরি ওয়ান, নো বডি, এভরিবডি, সামবডি, অল, নো ম্যান, এই টাইপের এভরি যুক্ত শব্দের শেষে যদি আমাদের বডি বা ওয়ান থাকে, বডি বা ওয়ান যুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা খুব সহজেই প্রোনাউন ফর্ম হিসেবে ব্যবহার করব দে, এবং পূর্বে আমরা অক্সিলারি ভার্বটা দেখব এবং বাক্যের প্যাটার্ন অনুযায়ী আমরা কাজ করব। ওকে, তাহলে এই নিয়মটা আমাদের শেষ। এরপরে আমরা দেখব থিং যুক্ত। সমস্ত থিং যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব? খুব সহজ, খুব সহজ, একেবারে সহজ। যেমন আমরা নাথিং, এনিথিং, এভরিথিং, এই জাতীয় নাথিং, এভরিথিং, এনিথিং, এই টাইপের থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে এটার প্রোনাউন ফর্ম হিসেবে আমরা কাকে ব্যবহার করব? প্রোনাউন ফর্ম হিসেবে ইট ব্যবহার করব। যেমন এখানে বললাম যে নাথিং ইজ সার্টেইন, কোনো কিছু নিশ্চিত না। হ্যাঁ, তাহলে কোনো কিছু নিশ্চিত না, তাহলে সেই ক্ষেত্রে নাথিং ইজ সার্টেইন। তাহলে এখানে কি ব্যবহার করব? এই বাক্যটা নেগেটিভ বাক্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভে করব। তাহলে ইজ নাথিং, তাহলে থিং যুক্ত শব্দের শেষে শুনি থিং যুক্ত শব্দগুলো হলে পরে প্রোনাউন ফর্ম হিসেবে কি ব্যবহার করব? আমরা ইট ব্যবহার করব। তাহলে ইজ ইট। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা গেল আমাদের নেগেটিভ, তাই আমরা এখানে নট ব্যবহার করলাম না, যেহেতু নাথিং একটা নেগেটিভ শব্দ। এরপরে ব্যবহার করব এভরিথিং ইজ পসিবল। এভরিথিং ইজ পসিবল, তাহলে সেই ক্ষেত্রে ইজ নট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ শব্দ, ইজেন্ট ইট। আশা করি থিং যুক্ত নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এখন এরপরে আমরা নেগেটিভ কতগুলো নেগেটিভ শব্দ আমরা শিখব। কতগুলো নেগেটিভ শব্দের শিখতে পারলে আমরা ট্যাগ কোশ্চেনটা খুব ইজিতে করতে পারবো। যেমন নেগেটিভ শব্দ সমূহগুলো কি? নেগেটিভ শব্দ সমূহ কি কি আছে দেখি আমরা। হার্ডলি, স্ক্র্যাচলি, সেলডম, few, little, no one, none, nothing, never, no, neither,
rarely, to, এটসেট্রা। এগুলো হচ্ছে নেগেটিভ শব্দসমূহ। তাহলে এখানে দেখো হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, নো ওয়ান, নান, নাথিং, নেভার, নো, নিদার, রেয়ারলি, বেয়ারলি, টু ডট ডট টু, এটসেট্রা। এই সমস্ত শব্দসমূহগুলোকে বলা হচ্ছে যে এগুলো শব্দসমূহগুলো হচ্ছে নেগেটিভ। এইগুলো বাক্যে থাকলে সেই বাক্যটা নেগেটিভ হয়ে যায়। তো আমরা সেই মূল বাক্য নেগেটিভ হয়ে গেলে পরবর্তীতে এক কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করতে হবে। লাইক আমরা সেন্টেন্স এ চলে যাই, যেমন হি হ্যাজ, নো, আমরা এভাবে দেখবো যে হি হার্ডলি কামস, সে আসে না বললেই চলে, মানে সে এখানে আসে না, মানে খুবই কম আসে। হি হার্ডলি কামস হিয়ার, তাহলে এই বাক্যে হার্ডলি আছে, সো এই বাক্যটা নেগেটিভ বাক্য। যদিও দেখতে অ্যাফার্মেটিভ, তারপরে ওই বাক্যটা নেগেটিভ, কারণ এই হার্ডলি আছে। এই সমস্ত শব্দগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেই সেন্টেন্সটা পুরোটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। সে আসে না বললে চলে, সে খুবই কম আসে। তো সেই ক্ষেত্রে আমরা মূল যে ট্যাগ কোশ্চেনটা সেটা আমরা নেগেটিভ, তাই আমরা কি করবো, অ্যাফার্মেটিভে করব। অর্থাৎ এখানে কামস, তাহলে ডাজ হি, যেহেতু কামস, ডাজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা হি ব্যবহার করলাম। এরপরে কিন্তু এখানে দেখো যে ফিউ অথবা লিটল, হি হ্যাজ ফিউ বুকস, তার অল্প কিছু বই আছে, মানে বই নেই বললেই চলে। হি হ্যাজ ফিউ পেন্স বা লিটল, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই বাক্যটা নেগেটিভ, ফিউ এবং লিটল। কিন্তু অন্যদিকে যখন আমরা আ ফিউ অর এ লিটল এরকম ব্যবহার হবে, তখন এটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এ ফিউ মানে অল্প কিছু আছে। হি ইজ আ ফিউ পেন্স, হি ইজ আ ফিউ পেন, তো সেক্ষেত্রে তার অল্প কিছু কলম আছে, ফিউ বুকস। তো এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে, তখন এটা নেগেটিভে করব। আর এটা ফিউ লিটল থাকলে সেই বাক্যটা আমরা অ্যাফার্মেটিভে করব। আর ফিউ এ লিটল এটা হচ্ছে যে কি, অ্যাফার্মেটিভ থেকে এটা অ্যাফার্মেটিভ, সমান ত্যাগ কোশ্চেন করব নেগেটিভ। ফিউ, শুধু ফিউ এবং লিটল হচ্ছে কি নেগেটিভ, তাই আমরা ত্যাগ কোশ্চেন করব অ্যাফার্মেটিভ। এরকমই থাকবে। এবং আরেকটা সেন্টেন্স আমরা দেখি, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এই বাক্যটা দেখতে অ্যাফার্মেটিভ মনে হলো, বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। সো টু থাকলে বাক্যটা নেগেটিভ, তাই আমরা ইজ হি এখানে নট ব্যবহার করলাম না। তো এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন নেগেটিভ শব্দসমূহের যে ট্যাগ কোশ্চেন। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব দেখব। If you come, I shall go. If you come, I shall go. কমপ্লেক্স সেন্টেন্সে দেখো এখানে if you come, I shall go,
এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ইফ বা ওয়েদার বা এই জাতীয় দো অলদো, এই জাতীয় টিল আনটিল, হ্যাঁ, বিকজ, সিন্স, অ্যাজ, হোয়েন, এই জাতীয় কানেক্টর সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হওয়া বাক্য গুলো, প্রথম অংশটা যেখানে শব্দের পূর্বে যখন এরকম কানেক্টর থাকবে সেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। অন্যদিকে সিম্পল যে সেন্টেন্সটা আই শ্যাল গো, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা ক্লজের আলোচনা। তো বেসিক্যালি এরকম করা হয় যে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন করাটাই বেশি ভালো। তো আধুনিক গ্রামারিয়ানসরা বলছে যে বোথ আর রাইট, দুইভাবে করা যেতে পারে। তো এখানে এটা করাই ভালো হবে, শ্যান্ট, শ্যাল, শ্যান্ট, আই। হি নোজ, আরেকটা দেখি আমরা, হোয়ার আই লিভ। দেখো যে হি নোজ হোয়ার আই লিভ, সে জানে যেখানে আমি বাস করি, যে কোথায় আমি বাস করি সেটা জানে। আচ্ছা, হি নোজ হোয়ার আই লিভ, তাহলে এখানে সাবজেক্টের পূর্বে যে কানেক্টর থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা হচ্ছে যে অর্থাৎ সাবজেক্টের আগে যদি কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে ধরা হয়, আর সাবজেক্টের পূর্বে যদি কোনো কিছু থাকে অর্থাৎ সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। যেহেতু এটা ইনকমপ্লিট বাক্য, যদি এটাকে বাদ দিয়ে বলি যে হোয়ার আই লিভ, কোথায় আমি বাস করি বা সেখানে বাস করি, তাহলে এই বাক্যটা ইনকমপ্লিট। এটা তো নির্ভর করছে এটার উপরে, সে জানে। আবার বলতেছি এটা বাদ দিয়ে যদি বলি যে হি নোজ ইট, হি নোজ, সে জানে, দিস ইজ কমপ্লিট সেন্টেন্স। সো উই মাস্ট ইউজ দ্য প্রিন্সিপাল ক্লজ। হি নোজ, তাহলে এখানে কি ব্যবহার হবে, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। অন্যদিকে যদি আমরা ডন্ট আই ব্যবহার করি সেটাও রাইট আছে, তবে প্রিন্সিপাল ক্লজটা কোন ক্লজের ট্যাগ কোশ্চেন করাটাই বেশি ভালো। এরপর একটা সিঙ্গেল দেখবো, সেটা হচ্ছে যে দ্যাট ওয়াজ নাইস। এই টাইপের দ্যাট বা ইট এরকম থাকলে সরাসরি আমরা এই শব্দগুলোর, যেমন ওয়াজেন্ট, দ্যাটের পরিবর্তে দ্যাটের প্রোনাউনটা হচ্ছে এখানে ইট ব্যবহার করা হয়েছে। ব্যতিক্রমের মধ্যে পড়ে এগুলো বুঝতে পারছো, এরকমটা হবে আর কি। তো এরপরে আমি মূল আলোচনায় ফিরে যাব, মানে আরেকটু ডিটেলসে কতগুলো আরো কিছু নিয়ম দেখবো আমরা। সেগুলো হচ্ছে তো ব্যতিক্রম একটা দেখাই দিই, যে নাথিং এর পরে বেসিক্যালি আমাদের এভরিওয়ান, এভরিবডি, এই সমস্ত সাবজেক্টগুলোর পরে ভার্ব টু ডু ব্যবহার হতে পারে, ভার্ব টু বি ব্যবহার হতে পারে, অ্যামিজার ওয়াজার ব্যবহার হতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড হতে পারে, হ্যাভ টু হ্যাভ হতে পারে, আবার সরাসরি মূল ভার্ব ব্যবহার হতে পারে। কিন্তু নাথিং এর পরে বেসিক্যালি আমাদের অক্সিলারি ভার্ব হয়, হ্যাঁ, যেমন নাথিং হ্যাজ এরকমটা হচ্ছে না, নাথিং ইজ সার্টেন এরকম হচ্ছে, তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত হয়। তবে যদি ভার্ব টু ডু এর ক্ষেত্রে হয়, যেমন এখানে একটা বাক্য আমরা সলভ করব, নাথিং ম্যাটার্স নাও, কোনো কিছুই ব্যাপার না এখন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ম্যাটার্স, অর্থাৎ এটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব, তাহলে নাথিং ম্যাটার্স নাও এটা মূল ভার্ব। সো এখানে আমরা অক্সিলারি ভার্ব অ্যামিজার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এটা নাথিং এর পরিবর্তে সাবজেক্ট থাকবে ইট, তাই আমরা
ডাজ ইট, কারণ নেগেটিভ, সো আমরা অ্যাফার্মেটিভ করলাম। আরেকটা ব্যতিক্রম দেখবো যে আই অ্যাম আ গুড বয়, আমি একটা ভালো ছেলে, সেটা হচ্ছে যে আরেন্ট আই। অ্যাম থাকলে কি হবে, আরেন্ট অথবা এইন্ট, এরপরে সাবজেক্ট আই। তো ভিউয়ার্স, আজকের পার্ট 2 আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।